এখন আমরা তাহলে শুরু করব ডিএনএ দিয়ে, তাই না? তো আমি বোর্ডের মধ্যে অনেক কিছু এঁকে রাখছি ডিএনএ সম্পর্কে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটার নাম এরকম হলো কেন? প্রথমে এটা অ্যাসিড ধর্মী, তাই এটার নাম হচ্ছে অ্যাসিড। অর্থাৎ অ্যাসিড ধর্মী বোঝা যায় কিভাবে? এটা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। যারা অ্যাসিডিক তারা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, আর যারা ক্ষারীয় তারা অ্যাসিডিক রঞ্জকে রঞ্জিত হয়। তাহলে এটা অ্যাসিড ধর্মী। তারপর যেহেতু এটা নিউক্লিয়াসে অবস্থান করে বা নিউক্লিয়াসের সাথে জড়িত, নিউক্লিয়াসের বাইরেও কিন্তু ডিএনএ পাওয়া যেতে পারে। যেমন আমরা পড়ছি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, তারপর প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, ইভেন রিসেন্ট জানা গেছে সেন্ট্রিওলের নিজস্ব ডিএনএ আছে। তো এই কারণে নিউক্লিক বলা হয়। ডিঅক্সি বলা হচ্ছে কারণ এর মধ্যে যে রাইবোস সুগারটা আছে, দেখো এই যে রাইবোস সুগারগুলো আছে এরকম আমি এঁকে রাখছি আগে থেকে, এগুলোর 2 নম্বর কার্বনটায় অক্সিজেন থাকে না, তাই ডিঅক্সি। ডিঅক্সি মানে কি? অক্সিজেনকে বের করে দেওয়া হয়েছে, বের করে দিয়ে ওটা তৈরি হয়েছে। এখন তাহলে দেখো, এই হচ্ছে আমাদের ডিএনএর গঠনের যে জিনিসগুলো দরকার হয় সেগুলো। এই যে মাঝখান দিয়ে লিখছি এগুলো, হ্যাঁ, অনেকটা পঞ্চভুজ করে এঁকে রেখেছি। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এখানে আছে হচ্ছে রাইবোস সুগার, 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট। আর এখানে আমি এঁকে রেখেছি ফসফেট। ফসফেটের গঠন সম্পর্কে আমরা খুব ভালোভাবে আশা করি শিখে এসেছি। আচ্ছা, এখানে আরেকটা ফসফেট হবে। এখন দেখো তাহলে এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে হয়ে কিভাবে ডিএনএতে রূপ নেয়। তো এই যে নাইট্রোজেনাস বেসটা আছে এটা যুক্ত হবে প্রথমে রাইবোস শর্করার সাথে। এই লিঙ্কেজটাকে বলা হয়, বলো, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর আমরা জানি অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, বড় 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 লোক। এজি হচ্ছে কি? বড় লোক। বড় লোকদের মধ্যে লিঙ্কেজটা হয় কত? 1,9, তাই না? 1,9 লিঙ্কেজ, যেহেতু ধ্বনি 9 চলে যায়। এখন দেখো এই যে নাইট্রোজেনাস বেসটা আমার রাইবোস সুগারের সাথে যুক্ত হলো, এর মাধ্যমে আমরা এখানে একটা পেয়ে গেলাম হচ্ছে একটা নিউক্লিওসাইড। এবার এই নিউক্লিওসাইডটা যদি গিয়ে এই ফসফেটের সাথে যুক্ত হয়, ফসফোএস্টার লিঙ্কেজ, ফসফেটের সাথে এস্টারের লিঙ্কেজ, ফসফোএস্টার লিঙ্কেজ, তাহলে দেখো তো কি হয়েছে? নাইট্রোজেনাস বেস যোগ রাইবোস শর্করা যোগ ফসফেট, এই 3 জন মিলেমিশে, দেখো এই 3 জন মিলেমিশে যে স্ট্রাকচারটা তৈরি করছে, এই স্ট্রাকচারটাকেই বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখন তুমি যদি ডিএনএ কে বিশ্লেষণ করো, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড তুমি খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে একটা নিউক্লিওটাইড। একই রকম ভাবে এর পাশে আরেকটা নিউক্লিওটাইড গঠিত হবে। দেখো এখানেও কি হবে? থাইমিন এই রাইবোস শর্করার সাথে যুক্ত হবে। এখানে যে লিঙ্কেজটা এটা কিন্তু 1,1 লিঙ্কেজ, কারণ থাইমিন হচ্ছে পাইরিমিডিন, ছোট 1,1 লিঙ্কেজ, এবং অবশ্যই গ্লাইকোসাইডিক। আর মনে রাখবা, যখনই একদিকে অ্যাডেনিন থাকবে তার অপোজিট দিকে থাইমিন থাকবে, যদি একদিকে গুয়ানিন থাকে তার অপোজিটে সাইটোসিন থাকবে। এটা মনে রাখতে পারো এভাবে, আমি তুমি গরু ছাগল, আমি থাকলে তুমি, তার মানে আমিতে হচ্ছে অ্যাডেনিন, তুমিতে হচ্ছে থাইমিন। আমি তুমি, গরু ছাগল, গরুতে হচ্ছে গুয়ানিন, ছাগলে হচ্ছে সাইটোনিন। তাহলে যখনই আমি আছে পাশে থাকবে তুমি অর্থাৎ থাইমিন, আর যখনই গরু আছে অর্থাৎ গুয়ানিন আছে পাশে থাকবে সাইটোসিন। তোমরা এটা কিন্তু সব জায়গায় দেখতে পাও। তাহলে এখানে দেখো আরেকটা নিউক্লিওসাইড গঠিত হলো। এবার এই নিউক্লিওসাইডটা গিয়ে যুক্ত হবে আরেকটা ফসফেটের সাথে 3 নম্বর কার্বনে। তাহলে দেখো এখানেও আমরা একটা নিউক্লিও সাইড সাথে ফসফেট যোগ করেছি, তাহলে হয়ে গেল কি? একটা নিউক্লিওটাইড, পাশাপাশি 2টা নিউক্লিওটাইড, ঠিক আছে? এখন দেখো এই নিউক্লিওটাইডে একটা বেজ আছে, তার মানে আমরা এটাকে একটা বেজ কল্পনা করতে পারি, অর্থাৎ বেসের একটা জাতক। এইদিকেও কিন্তু একটা কি আছে? বেস আছে। এখন আমি যদি এক কাজ করি, 2 বেসকে যোগ করে দেই, মনে করো আমি এখানে এই 2 বেসকে যোগ করে দিলাম, কিসের মাধ্যমে বলো? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যোগ করে দিলাম। 2 বেস মিলেমিশে এক হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় একটা বেস পেয়ার, বা বাংলায় বলে ক্ষারক জোড়। আমি কি বুঝাতে পারছি? দেখো এখানে একটা বেস ছিল, এখানে আরেকটা বেস ছিল, এরা যখন জোড়া গঠন করলো সেটাকে বলা হয় বেস পেয়ার বা ক্ষারক জোড়।
আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা আস্তে আস্তে যাবো দেখো, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধনের ব্যাপারে কিছু কথা বলি। তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়ছো, হাইড্রোজেন বন্ধন আমাদের জীবন ধারণের জন্য খুব খুব দরকার। কেন খুব খুব দরকার? কারণ হাইড্রোজেন বন্ধন না থাকলে ডিএনএ গঠিত হতো না। এবং হাইড্রোজেন বন্ধনের কেমিস্ট্রি সম্পর্কে যদি আমি কিছু বলি, এটাকে আমি তুলনা করি নিঃস্বার্থ ভালোবাসার সাথে। অর্থাৎ আমরা জানি যে রাসায়নিক বন্ধনগুলোতে সাধারণত ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারিং হয়, তবে হাইড্রোজেন বন্ধন এমন একটা বন্ধন কোনো রকম আদান প্রদান দেওয়া নেওয়া নাই, কোনো লেনদেনের সম্পর্ক নাই, তারপরও তারা কাছে থাকে। অর্থাৎ হাইড্রোজেনকে কিছু কিছু পরমাণু ভালোবাসে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এবং এই ভালোবাসার টানে তারা হাইড্রোজেনের কাছে থাকতে চায়। অথচ হাইড্রোজেনকে তারা কিছু দেয়ও না বা হাইড্রোজেন থেকে তারা কিছু নেয়ও না। হাইড্রোজেনের প্রতি একটা নিঃস্বার্থ একটা ভালোবাসার কারণে তারা হাইড্রোজেনের কাছাকাছি থাকে, এবং এই কাছাকাছি থাকার ফলে যে বন্ধনটা, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তো দেখো, অ্যাডেনিন আর থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নিজেদের সাথে যুক্ত হয়। এরকম আমি প্রতিটাই পূরণ করে দিচ্ছি। দেখো, এখন একটু মুছে দেই, বাকিগুলো পূরণ করে দেই। দেখো, সবগুলো অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি করি, এই সাইডে অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি করি। এখন দেখো ব্যাপারটা, আমি যদি এটা মুছে ফেলি বেস পেয়ারের ব্যাপারটা, এখন দেখো তো এইদিকে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, এইদিকে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। এবার এই সবগুলো নিউক্লিওটাইডকে আমি জোড়া দিব। কিভাবে জোড়া দিব? দেখো, এই যে ফসফেটটা, এই ফসফেটটা যদি কথা বলি আমি, নিচে যুক্ত আছে, এটাকে আমি উপরেও যুক্ত করব। দেখো, অর্থাৎ এর দুইজনের সাথে এই রিলেশনে আছে, কিন্তু খুব একটা সৎ না, নিচে একটার সাথে উপরে আরেকটার সাথে। আবার কেউ কিন্তু এখানে আসলে সৎ না, সবারই একাধিক রিলেশন আছে। দেখো, এর তিনটা রিলেশন, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ফসফেটের দুইটা রিলেশন, অর্থাৎ সবাই এখানে কিন্তু অসৎ। আচ্ছা, আবার দেখো, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, হয়ে হয়ে দেখো আবার, হ্যাঁ, এটাও এখানে যুক্ত হবে, হয়ে দেখো এদিকে একটা সুতার মতো তৈরি হবে, লম্বা একটা সুতা তৈরি হবে। আমি যদি ওইদিকে যাই, ওইদিকেও একই ঘটনা ঘটবে। তাইলে মাঝখান দিয়ে দুই ভাগ করে দেই আগে বোঝার জন্য তোমাদের। দেখো, এইদিকে একটা সুতা পাইছি আমরা, আবার এইদিকে আরেকটা সুতা পাইছি, দুইটা ডিফারেন্ট সুতা। তো এটাকে বলা হয় একটা নিউক্লিওটাইড চেইন, এইটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড চেইন। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা কি হবে। এই যে দুটো নিউক্লিওটাইড চেইন আছে, ঠিক আছে, এই দুটো নিউক্লিওটাইড চেইন নিজেদের মধ্যে বন্ধন গঠন করবে। আরেকটা বন্ধন, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তার আগে আমি যদি দুইটা চেইনের মধ্যে একটু পার্থক্যটা তোমাকে বুঝাই। দেখো, এই যে চেইনটা বাম সাইডে যে চেইনটা আছে, এই চেইনটা দেখো, উপরে ছিল 5 নম্বর কার্বন আর নিচে আছে 3 নম্বর কার্বন। অর্থাৎ এই চেইনটা শুরুতে আমরা সুগারের 5 নম্বর কার্বনকে পেয়েছি আর শেষে সুগারের 3 নম্বর কার্বনকে পেয়েছি। এই কারণে এটাকে বলা যেতে পারে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রক বা স্ট্র্যান্ড। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড। এর বিপরীতে যে স্ট্র্যান্ডটা আছে, সেই স্ট্র্যান্ডের উপরে দেখো শুরু হয়েছে কিন্তু 3 দিয়ে আর শেষটা হয়েছে 5 দিয়ে। তাহলে আমরা এই স্ট্র্যান্ডটাকে বলতে পারি 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড বা সূত্রক। এখন এই যে দুটো সূত্রক আছে, এরা আছে কিরকম তাহলে বলো তো? অ্যান্টি প্যারালালি, অর্থাৎ এরা সমান্তরাল কিন্তু এদের মুখটা ভিন্ন। এটার মুখ একদিকে, ওইটার মুখ আরেকদিকে। এখন এই যে অ্যান্টি প্যারালালি দুইটা সূত্রক অবস্থান করতেছে, এদের মধ্যে আমি হাইড্রোজেন বন্ধন করে দিব। তাহলে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা। তোমরা এগুলো জানো, সব বই বলা আছে, আমি আর কি বলবো। দিলে দেখো কি হলো, এদিকে একটা নিউক্লিওটাইড চেইন, এইদিকে আরেকটা নিউক্লিওটাইড চেইনের সাথে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হলো, আর তার রেজাল্ট হিসেবে আমরা পেয়ে গেলাম একটা ডিএনএ। ডিএনএর সংখ্যা এতটুকুই, দুটি নিউক্লিওটাইড চেইন পরস্পর হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে যে প্যাঁচানো গঠন সৃষ্টি করে সেটাকে ডিএনএ বলে, আর কিছুই না। তাহলে এই তো আমরা একটা ডিএনএ পেয়ে গেলাম। এবং ডিএনএ সর্বদাই দ্বিসূত্রক হয়, ডিএনএ সর্বদাই দ্বিসূত্রক হয়, 2-1টা ব্যতিক্রম আছে, ঠিক আছে? ভাইরাসের অধ্যায়ে আমরা সেগুলো জানতে পারবো, অপেক্ষা করো। হ্যাঁ, সবুরে মেওয়া ফলে, এখন বলবো না। তাহলে দেখো, এই হচ্ছে ডিএনএর মেইন স্ট্রাকচার।
এখন দেখো ডিএনএ গঠনে কি কি বন্ধন দরকার হয়েছে। 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে গ্লাইকোসাইডিক, 3 নম্বরে ফসফোডাইএস্টার। তো এখান থেকে এমসিকিউ হওয়াটা খুবই 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 সম্ভব, এবং এটা একটা এমসিকিউ প্রবণ অঞ্চল যে অন্য একটা বন্ধনকে নিয়ে আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএর বেসিক গঠন। এখন এই ডিএনএটাকে আমি আশা করি একটু বুঝাইতে পারছি সবাইকে। 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড কি জিনিস, নিউক্লিওটাইড কি জিনিস, বেস পেয়ার কি জিনিস বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আমি আরেক সিম্পল ওয়েতে এটাকে দেখাই, তোমাদের বইও দেখানো আছে যে ডিএনএর যে গঠনটা এটা কিন্তু পেঁচানো ডাবল হেলিক্স বলা হয়। অর্থাৎ দুইটা সিঁড়ি যদি একটার উপর একটা অবস্থান করে দেখতে কেমন লাগবে, পেঁচানো সিঁড়ি দেখছো না ডুপ্লেক্স বাড়িগুলোতে, সেরকম অনেকটা। তো এই যে ডুপ্লেক্স গঠন হবে এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে, এবং এই আবিষ্কারের জন্য তারা 1963 সালে নোবেল প্রাইজ পান। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা খুব খুব আসে, এবং বিসিএস পরীক্ষাতেও আসে যে কে আবিষ্কার করছে বা কত সালে নোবেল পাইছে। এখন ডিএনএর গঠনটা যদি আমি দেখি, গঠনটা হবে এরকম অনেকটা। দেখো একটা সূত্র, এর সাথে এদিকে আরেকটা সূত্র। এখন দেখো এই সূত্রটা কি হয়, আস্তে আস্তে রোটেট করতে থাকে। অর্থাৎ দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে যদি একটা প্যাচের শুরু হয়, সেই প্যাচটা এই জায়গায় এসে শেষ হয়। অর্থাৎ এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলতে পারি একটা প্যাচ, ডিএনএর একটা প্যাচ কয়েল। এখন এই প্যাচে আসলে কি হয় দেখো, প্রথম যে বেস পেয়ারটা আছে, আমরা জানি ডিএনএ আসলে কি অনেকগুলো বেস পেয়ার। তো মনে করো প্রথম বেস পেয়ারটা হচ্ছে এ ডাবল বন্ড টি, এরপরে যে বেস পেয়ারটা আছে সেটা মনে করো সি ট্রিপল বন্ড জি, তারপরে যেটা আছে সেটা মনে করো হচ্ছে জি ট্রিপল বন্ড সি। এখানে মনে রাখবা এটা কিন্তু কোনো কম্বিনেশন নাই যে আমি একটা এর পর এখানে সি দিতেই হবে, এমন না। এমন হইতে পারে একটার পর একটা 100 অ্যাডেনিন আছে, কোনো ব্যাপার না, একেবারে ফ্রিডম। এবং এই ফ্রিডম থাকার কারণেই কিন্তু এই যে জীববৈচিত্র্যের সৃষ্টি ঘটছে, যে ডিএনএর বেস পেয়ারগুলো কোন সিকোয়েন্সে থাকবে একটার পর একটা, কোনো রকম সূত্র নাই। আচ্ছা, এখন এই যে বেস পেয়ারটা আছে, প্রথম যে বেস পেয়ারটা, তার নিচে আরেকটা বেস পেয়ার আছে, এরা কিন্তু প্যারালালি অবস্থান করতেছে না। অর্থাৎ দেখো এই মনে করো হচ্ছে একটা বেস পেয়ার প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয় একটা বেস পেয়ার, এরা কিন্তু এরকম প্যারালালি অবস্থান করতেছে না, এদের মাঝে একটা অ্যাঙ্গেল আছে। কথা কি আমি বুঝতে পারছি? দেখো তোমরা কি বুঝতে পারছো সবাই? ভিডিওতে বোঝা যাচ্ছে না? এটা একটা আমি অ্যাঙ্গেল তৈরি করছি, দেখো অ্যাঙ্গেল আছে কিন্তু। তার মানে এই বেস পেয়ারটা যদি 0 ডিগ্রি কোণে আছে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে আছে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি। তারপরেরটায় যদি আসি, তারপরেরটার অ্যাঙ্গেল হয়ে যাবে 72 ডিগ্রি। অর্থাৎ পাশাপাশি 72 ডিগ্রি, অর্থাৎ এদের মাঝে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 36 ডিগ্রি করে। ঠিক আছে, এইরকম একটা ছিল প্রথমে, তারপরে হচ্ছে এটা কিন্তু কত হয়েছে 36 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে এদের মধ্যে কৌণিক দূরত্ব। আবার দেখো এই যে দুটা বেস পেয়ার পরপর অবস্থান করতেছে, এদের মধ্যেও কিন্তু একটা গ্যাপ আছে, ডিস্টেন্স আছে। তো পাশাপাশি অবস্থানকারী দুইটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ দেখো এই যে প্রথম বেস পেয়ার, তার নিচে আছে দ্বিতীয় বেস পেয়ার, এদের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং 1 অ্যাংস্ট্রমে হচ্ছে 10⁻⁻10 মিটার। আবার এদের মধ্যে যে কৌণিক ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 36 ডিগ্রি। বুঝতে হবে কৌণিক ডিস্টেন্স বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স এক জিনিস, আর লিনিয়ার ডিস্টেন্স কিন্তু আরেক জিনিস। এখন একটা প্যাচে এরকম 10টা বেস পেয়ার থাকে। কয়টা বেস পেয়ার থাকে? 10টা। অর্থাৎ এখানে মনে করো 1, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই জায়গায় আসবে আবার 11 নাম্বারটা। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু প্রথম প্যাচটা শেষ আসলে, তারপর থেকে দ্বিতীয় প্যাচটা শুরু। এখন এই এক প্যাচের শুরুর বিন্দু থেকে তার পরবর্তী প্যাচের শুরুর বিন্দুর যে দূরত্ব, সেটা কত হবে বলো? 3.4 ×
10, অর্থাৎ একটা প্যাচের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কথা আশা করি আমি বুঝাতে পারছি। অর্থাৎ এই এক প্যাচ থেকে আরেক প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তোমরা একটু হিসাব করে দেখো, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 3.4। এই দুইটার মধ্যেও কত? 3.4। এভাবে যদি অ্যাড করো, 1 নম্বরটা আর 11 নম্বরটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই হচ্ছে প্যাচের লেন্থ। এবার আমি যদি প্যাচের ব্যাসটা কল্পনা করি, এই বরাবর ব্যাসটা এর একটা হচ্ছে লেন্থ 34 অ্যাংস্ট্রম আর ব্যাসটা হবে 20 অ্যাংস্ট্রম। কথা আশা করি ক্লিয়ার। লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ডায়ামিটারটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই হচ্ছে ডিএনএ এর মোটামুটি গঠন। আচ্ছা, আশা করি এতটুকুই বইয়ে আছে ওয়াটসন ক্রিকের। আর কি নতুন কিছু আছে? আচ্ছা, তেমন কিছু নাই। তো এই ডিএনএ এর প্যাচ থেকে আমি কিছু অঙ্ক করাবো তোমাদের পরবর্তীতে। আচ্ছা, এখন যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে ডিএনএ এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সারগাফ সূত্র, সারগাফস ল। এই ল অনুযায়ী পিউরিন গুলার যোগফল আর পাইরিমিডিন গুলার যোগফল সমান হবে। অর্থাৎ আমরা পিউরিন মানে কি, অ্যাডেনিন আর গুয়ানিন এর যোগফল আর সাইটোসিন আর গুয়ানিনের যোগফল সবসময় সমান হবে। মনে করো তোমাকে আমি এত লম্বা একটা ডিএনএ দিলাম, সেই ডিএনএতে অ্যাডিনিন আর গুয়ানিনের সংখ্যার যোগফল যদি হয় 200, তাহলে এটা থাইমিন, তাহলে সাইটোসিন আর থাইমিনের সংখ্যার যোগফল হবে কত? 200। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ A প্লাস জি ইকুয়ালস টু সি প্লাস টি হবে। ঠিক আছে, সব সময় যে কন্ডিশনেই হোক না কেন, এটাকে বলা হয় সারগাফস ল। তাহলে এই হচ্ছে ডিএনএ সম্পর্কিত ব্যাপার স্যাপার, যে ডিএনএ এর একটা প্যাচের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম আর সেই প্যাচের ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর কৌণিক যে ডিস্টেন্সের ব্যাপারটা, এটা তোমাদের বইয়ে নাই, তারপর আমি দেখাইছি। অর্থাৎ বুঝতেছো, তো অ্যাঙ্গেল করে থাকবে, একটু অ্যাঙ্গেল তৈরি হবে এই। আচ্ছা, এখন ডিএনএ তোমাদের তাহলে বুঝাতে পারলাম আমি আশা করি। আরও ডিএনএর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে এমসিকিউ, যেমন ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা, তিনি কৃত্রিমভাবে প্রথমবারের মতো ডিএনএ তৈরি করেন এবং এজন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সম্ভবত 1969 সালে। এবং তিনি কিন্তু এটা আমেরিকায় করেছিলেন, ভারতে বসে করেন নাই। ঠিক আছে, তো এই কিছু ইনফরমেশন আছে। এরপরে আসতেছে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ। আরএনএও একটা অ্যাসিড, এটা নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসের বাইরেও অবস্থান করে। আর আরতে হচ্ছে রাইবোস শর্করা। অর্থাৎ এই শর্করায় যে রাইবোসটা আছে তার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে। ডিএনএতে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না। এটাই হচ্ছে ডিএনএ আর আরএনএর বেসিক ডিফারেন্স। এখন আরএনএর বেলায় কি হয় দেখো, আরএনএর বেলাও একই রকম ঘটনা অনেকটা, যে এখানে আমাদের কিছু অ্যাডেনিন, ঠিক আছে, এদিকে আছে মনে করো ফসফেট, গুয়ানিন, সাইটোসিন। আচ্ছা, এখন এখানে কি হয় দেখো, এখানেও এরকম এই যে লিঙ্কেজ তৈরি হয়। লিঙ্কেজ তৈরি হয়ে দেখো চেন তৈরি হয়, এরকম একটা চেন তৈরি হয়। তবে এখানে আরএনএতে সাধারণত কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না, এবং হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে আরএনএগুলা একসূত্রক হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, একটাই স্ট্র্যান্ড থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড সাধারণত। এরও কিছু ব্যতিক্রম আছে, এটা আমি ভাইরাসের অধ্যায় তোমাদেরকে বলবো, সে পর্যন্ত অপেক্ষা করো। অর্থাৎ তোমাদের মাথার কিছু জায়গা খালি করলাম, যাতে সেখানে কিছু বসাইতে পারি আমি সময় মতো। আচ্ছা, এই কারণে আসলে এই নাটকগুলা করা। আচ্ছা, এখন এই যে আরএনএ আছে, আরএনএর গঠনও তোমাদেরকে আমরা বলছি অনেক কিছু। আচ্ছা, তো আর তেমন কিছু নাই বই। আমি আসলে তোমাদের বইয়ের ইনফরমেশন যাতে কোনো কিছু বাদ না যায় সেই চেষ্টা করতেছি।
আচ্ছা, এখন আরএনএর ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বের সাথে তোমাদের বইয়ে বলা হয়েছে। তো আসো একটু দেখি সেটা। আরএনএ কে মূলত কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আসতেছে আর আরএনএ, দ্বিতীয়ত আসতেছে এম আরএনএ, এরপর আসতেছে টি আরএনএ, তারপর জি আরএনএ এবং আরও কিছু মাইনর আরএনএ আছে। এই হচ্ছে তোমাদের বইয়ের ক্লাসিফিকেশন। এখন আর আরএনএ মানে কি? আর আরএনএ মানে হচ্ছে রাইবোসোমাল আরএনএ। এটাই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। আমরা পড়ছিলাম যে রাইবোসোম কিন্তু আরএনএ দিয়েই তৈরি, যে রাইবোসোম ইকুয়ালস টু আর আরএনএ প্লাস প্রোটিন। তো এই আর আরএনএ প্রচুর পরিমাণে আছে আমাদের কোষগুলোতে। এবং আর আরএনএ তৈরি হয় হচ্ছে নিউক্লিওলাসে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি গত ক্লাসে। আচ্ছা, তারপর আর আরএনএ সম্পর্কে যদি আমি তোমাদের আরও ইনফরমেশন দিতে চাই, রাইবোজোমাল আরএনএ বলা হয় এই। তারপরে আসতেছে হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মেসেঞ্জার আরএনএ বার্তাবাহকের মতো কাজ করে। নিউক্লিয়াসের যে ইনফরমেশন সেটা সাইটোপ্লাজমে নিয়ে যায়, খুব গুরু দায়িত্ব পালন করে, বার্তাবাহকের মতো। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা বার্তাবাহকের মতো কাজ করে হচ্ছে এমআরএনএ। এটা আমরা কিছুক্ষণ পরে অনেক ডিটেলস জানতে পারবো। এবং এমআরএনএর গঠনটা যদি তোমরা একটু দেখো, এমআরএনএ হয় এরকম, একটা প্রান্তকে বলা হয় 5 প্রান্ত, আর একটা হচ্ছে 3 প্রান্ত। 5 প্রান্তে যেটা হয়, 5 প্রান্তকে বলা হয় লিডার, আর 3 প্রান্তকে বলা হয় ট্রেইলার। এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখো। 5 প্রাইম লিডার, 3 প্রাইম ট্রেইলার। এরপর আসতেছে টিআরএনএ। টিআরএনএ স্ট্রাকচারটা একটু ডিটেইলস এখানে একটু বলে দেই। টিআরএনএতে কি হয়, টিআরএনএ দেখো একটু পেঁচানো টিআরএনএটা, এবং এটা দেখো টিতে কিন্তু টাইনি, এটাই কিন্তু সবচেয়ে ক্ষুদ্র, 70 থেকে 95টার মতো নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। এই হচ্ছে অনেকটা টিআরএনএ। এখন টিআরএনএর স্ট্রাকচারে অনেকগুলো বাহু থাকে, ঠিক আছে? টিআরএনএ স্ট্রাকচারে অনেকগুলো বাহু থাকে। এই মনে করো হচ্ছে এদিকে টি বাহু, এটা হচ্ছে ডি বাহু, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, উপরে অ্যামিনো অ্যাসিড আর্ম, আর নিচে আছে অ্যান্টিকোডন। তো আমরা আসি একটু একটু করে বোঝার চেষ্টা করি, যদি এটা ডিটেলস আমরা একটু পরে পড়বো। আচ্ছা, অ্যান্টিকোডন, কোডন কোথায় থাকে বলো? কোডন থাকে আমার এমআরএনএতে। এখন এমআরএনএর কোডনকে ঠিক অপোজিট করে টিআরএনএতে থাকে হচ্ছে অ্যান্টিকোডন। অর্থাৎ মনে করো এখানে নিচে একটা এমআরএনএ ছিল, সেই এমআরএনএতে কম্বিনেশনটা ছিল এরকম সি সি জি, সি সি জি। তাহলে আমার এই এমআরএনএর জন্য, এমআরএনএর এই অংশটুকুর জন্য যে টিআরএনএটা আছে সেটার কম্বিনেশনটা হবে এরকম জি জি সি, জি জি সি। তো এই জি জি সিকে বলা হবে অ্যান্টিকোডন। এবং যেই বাহুটা অ্যান্টিকোডনকে ধারণ করতেছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিকোডন বাহু বা অ্যান্টিকোডন আর্ম। অ্যান্টিকোডন আর্মের ঠিক অপোজিট দিকে, অ্যান্টিকোডন আর্মের ঠিক অপোজিট থেকে এখানে থাকে হচ্ছে সি সি এ। কম্বিনেশনটা হচ্ছে কি সি সি এ, কম্বিনেশনটা হচ্ছে সি সি এ। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমি এটাকে এসিসি না বলে সিসিএ কেন বলতেছি। কারণটা হচ্ছে এই যে এদিকে আছে হচ্ছে 3 প্রান্ত আর এদিকে আছে 5 প্রান্ত। অর্থাৎ দেখো আমি যদি 5 প্রান্ত থেকে আমাকে গণা শুরু করতে হয়, 5 হচ্ছে মাথা, ঠিক আছে, আর 3 হচ্ছে লেজ। 5 হচ্ছে মাথা, সবসময় মনে রাখবা, 5 হচ্ছে হেড আর 3 হচ্ছে টেইল, হেড আর টেইল। তো দেখো সব সময় একটা মানুষকে যখন তুমি দেখো উপর থেকে কিন্তু নিচে দেখা শুরু করো। প্রথমে দেখো মাথার চুল, তারপর চোখ, তারপর আস্তে 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 পায়ের পাতা পর্যন্ত নেমে আসি। তো এখানেও দেখো টিআরএনএতে কি হয়, হিসাবটা শুরু হয় কিন্তু এই দিক থেকে, তাইলে ঘুরে ঘুরে যখন হিসাব করবা সবার আগে কে আসতেছে সি, তারপর আবার সি, তারপর এ। বুঝা গেছে ব্যাপারটা? এ সবার নিচে আছে, এই কারণে এই বাহুটাকে বলা হয় সিসিএ। সব সময় এটার কম্বিনেশন সিসিএ থাকে। এবং এ কি করে, এই সিসিএ কম্বিনেশনের সাহায্যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে। মনে করো সেটা হতে পারে মেথিওনিন,
মেথিওনিন। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহুর কাজ। আর এদিকে অ্যান্টিকোডন বাহু কি করে? এমআরএনএতে যে কোডনটা আছে সেটার অপোজিট একটা অ্যান্টিকোডন ধারণ করে রাখে। এরপর হচ্ছে দেখো জিআরএনএ। জিআরএনএ হচ্ছে ডিএনএর মতো অনেকটা, এবং দেখা যায় যেসব কোষে জিআরএনএ আছে সেই সব কোষে আর ডিএনএ থাকে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ডিএনএর একটা মানে অল্টারনেটিভ বলতে পারো। জিআরএনএ বিভিন্ন ভাইরাসে পাওয়া যায়। এই হচ্ছে আরএনএর মোটামুটি ক্লাসিফিকেশন। আর এর বাইরে কিছু মাইনর আরএনএ আছে, সেগুলো নিয়ে তোমাদের বই আলোচনা করা হয় নাই। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো আরএনএর গঠনগুলা ক্লিয়ার, আশা করি আরএনএর গঠন। তো আরএনএর গঠন যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজিতে। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, আসো, বা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলা হয়, বায়োলজির মৌলিক প্রেরণা। তো ঘটনাটা কি দেখো, এই মনে করো হচ্ছে একটা ডিএনএ, মনে করে নাও ডিএনএ। এখন তোমরা জানো ডিএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি করা যায়, তাই না? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়। তো ডিএনএ যখন নিজ থেকে আরেকটা ডিএনএ তৈরি করে সেটাকে বলা হয় অনুলিপন বা রেপ্লিকেশন। তো মনে করো এখানে আরেকটা ডিএনএ তৈরি হবে, এই ডিএনএ থেকে আরেকটা, এরই মতো আরেকটা ডিএনএ তৈরি হবে। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। এবং যখন একটা ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন ডিএনএর এই পুরো দৈর্ঘ্যটাই রেপ্লিকেটেড হবে। অর্থাৎ তুমি যদি আমার একটা ফটোকপি তৈরি করো, ঠিক আমার মতোই কিন্তু হবে সেটা। আমার দেহে যা আছে সবই থাকবে, তবে কিছু অংশ বাদ পড়তে পারে। মনে করো আমার মাথার চুলগুলা ফটোকপিতে নাই, বা আমার গায়ের লোমগুলা নাই। ঠিক একই ঘটনা কিন্তু ডিএনএর ক্ষেত্রেও ঘটে। তোমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচার পড়ছো যে ডিএনএতে কিছু পার্ট আছে যাদেরকে বলা হয় টেলোমিয়ার। একেবারে প্রান্তে প্রান্তে কিছু অংশ থাকে, এটাকে বলা হয় কি? টেলোমিয়ার। তো ডিএনএ যখন রেপ্লিকেটেড হয়, তখন টেলোমিয়ারটা কিন্তু ঠিকমতো রেপ্লিকেটেড হয় না। তার মানে আমরা বলতে পারি শুধুমাত্র টেলোমিয়ার বাদে বাকি পুরো অংশটাই কি হবে বলতো? রেপ্লিকেটেড হবে, হয়ে একটা নতুন ডিএনএ তৈরি করবে। টেলোমিয়ারের কিছু অংশ বাদ পড়বে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? তার মানে একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, টেলোমিয়ারের কিছু অংশ বাদ দিয়ে পুরোটাই রেপ্লিকেটেড হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, আবার তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং সেই প্রসেসটাকে বলা হয়, বলো, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এইখানে তোমরা অনেকে একটা সংজ্ঞা বানিয়ে নিয়েছো এরকম যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। কথাটা কিন্তু ভুল। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হোক না কেন, সেটা এম হতে পারে, আর হতে পারে, টি হতে পারে, যে কোনো আরএনএ হতে পারে, ডিএনএ থেকে যে কোনো রকমের আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশনে কিছু কথা আছে, এটা কিন্তু রেপ্লিকেশনের মতো না। কি ডিফারেন্সটা দেখো, রেপ্লিকেশনের সময় পুরা ডিএনএটা রেপ্লিকেট হয়, কিন্তু ট্রান্সক্রিপশনের সময় ডিএনএর কিছু বিশেষ বিশেষ অংশ ট্রান্সক্রাইবড হয়। মনে করো এখানে একটা পার্ট ট্রান্সক্রাইব হইলো, এখানে একটা পার্ট ট্রান্সক্রাইব হইলো, এখানে একটা পার্ট ট্রান্সক্রাইব হইলো। ট্রান্সক্রাইব হলে কি হবে দেখো তো, এখান থেকে কিছু আরএনএ তৈরি, দাঁড়াও, দেখো এই অংশটা থেকে একটা আরএনএ তৈরি হবে, সেটা যে কোনো রকমের আরএনএ হতে পারে, এম আর টি, যে কোনো। এই অংশ থেকে একটা তৈরি হবে, এই অংশ থেকে কিন্তু কি হবে, একটা আরএনএ তৈরি হবে। কি তৈরি হবে বলো? আরএনএ। এখন দেখো এই যে ডিএনএটা আছে, এই ডিএনএর কিছু স্পেসিফিক অংশই আরএনএ তৈরি করতে পারছে, এবং ডিএনএর যেসব স্পেসিফিক অংশ আরএনএ তৈরি করতে পারে তাদেরকেই আমরা আদর করে ডাকি জিন। জিন, জিন। তাহলে এটা হচ্ছে একটা জিন, এটা হচ্ছে একটা জিন, এটা হচ্ছে একটা জিন, জিইএনই। বুঝা গেছে জিন কি জিনিস? ডিএনএর যেসব অংশ বা ডিএনএর যেসব খণ্ড আরএনএ সৃষ্টি করতে পারে তারাই হচ্ছে জিন। এবং তাহলে দেখো এই যে অংশটা আছে মাঝখানে, এই অংশটা কিন্তু কোনো আরএনএ তৈরি করতে পারে না, তার মানে এটাকে কিন্তু আমরা জিন বলতে পারি না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবং এইভাবে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়ার প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ঠিক আছে?
আচ্ছা, এখন আমাদের যে জিনগুলো আছে এই জিনগুলাই কিন্তু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা জানি জিনগুলাই আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমার চুলের রং কেমন হবে তোমার জিনের মধ্যে লেখা আছে, তোমার চোখের রং কেমন হবে, তুমি আরো অনেক রকম বৈশিষ্ট্য, তুমি লম্বা, তোমার হাইট কত হবে, সবই কিন্তু জিনের মধ্যে বলা আছে। এই কারণে জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট। মনে রাখবা, জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। আবার দেখো আমাদের দেহে কিন্তু দুই একটা জিন আছে এরকম না, লক্ষ লক্ষ জিন আমাদের প্রতিটা কোষের ভিতরে অবস্থান করতেছে। আমাদের প্রতিটা কোষের জিন কিন্তু একই রকম, মনে রাখবা। আমাদের মাথার জিনে নিউরনে যে কোষ জিনগুলো আছে আর আমাদের স্কিনে বা আমাদের হেপাটোসাইটে যে জিনগুলো আছে সব কিন্তু একই রকম, জিন একই রকম। তো জিনগুলা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট। এখন আমাদের যে লক্ষ লক্ষ জিন আছে এই সবগুলা জিনকে একত্রে বলা হয় জিনোম। অর্থাৎ দেখো আমি একটা পিপল, আমার সামনে যারা ছাত্র আছে তারা পিপল, তোমরা যারা ক্লাস করতেছো তারাও এক একজন এক একটা পিপল। এখন এই সবগুলা পিপল মিলে হবে কি একটা পপুলেশন, বা আমি তুমি সবাই পিপল, সবগুলা পিপল মিলে বাংলাদেশের মনে করো 18 কোটি পপুলেশন। একই রকম অনেকগুলা জিন মিলেমিশে সবগুলা জিন একত্রে হচ্ছে কি জিনোম। তো জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট, ক্লিয়ার? জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। আচ্ছা, এখন দেখো এরপরে কি হয়, এই যে আরএনএ গুলো আমরা তৈরি করতে পারছি, এই আরএনএ গুলা থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রোটিন তৈরি হয়। প্রোটিন, বিভিন্ন আরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হয়, এক একটা এক রকম, ঠিক আছে? তাহলে কি হলো বলতো, আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো। এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। বুঝা গেছে রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশন কি? এবং এই প্রোটিনের মাধ্যমে কিন্তু আমরা ভাব প্রকাশ করি, অর্থাৎ আমাদের জীবন কেমন হবে সেটা কিন্তু প্রোটিনই প্রকাশ করে। দেখো তোমার দেহে যদি বেশি বেশি মেলানিন প্রোটিন থাকে তুমি কালো হবা, তার মানে তোমার যে জীবনের ভাবটা, তুমি কালো না ফর্সা, এটা কিন্তু প্রোটিন প্রকাশ করছে। যেহেতু প্রোটিন জীবনের ভাব প্রকাশ করে তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এটা কিন্তু তোমরা মনে রাখবা, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ কি? কারণ আমরা যেমন ভাব প্রকাশ করি বাংলার মাধ্যমে, ইংরেজির মাধ্যমে, জীবন ভাব প্রকাশ করে প্রোটিনের মাধ্যমে। এবং এই ভাষার কিন্তু একটা বর্ণমালা আছে, সেই বর্ণমালায় বর্ণ আছে সম্ভবত 20 থেকে 28টা অ্যামিনো অ্যাসিডগুলা। বুঝতে পারছো? অ্যামিনো অ্যাসিডগুলো মিলেই তো প্রোটিন তৈরি হয়। যেমন সরিয় সরিয়া ক খ মিলে বাংলা ভাষা, তেমনি ওই অ্যামিনো অ্যাসিডগুলা মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, প্রোলিন, এগুলো মিলেমিশে হয় হচ্ছে প্রোটিন নামক ভাষাটা। তো এই যে ঘটনাটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের দেহের প্রতিটা জিন কিন্তু, প্রতিটা কোষের জিনোম কিন্তু একই রকম, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে এক এক জিনোম এক এক জায়গায় এক এক রকম বৈশিষ্ট্য প্রকাশ করে। ব্যাপারটা বুঝাই, দেখো মনে করো আমি একটা টিচার, আমি মনে করো বায়োলজিও পড়াই, ফিজিক্সও পড়াই, কেমিস্ট্রিও পড়াই, অর্থাৎ আমার মাথায় সব বিষয় সম্পর্কে জ্ঞান আছে। এখন আমি যদি বায়োলজি ক্লাসে যাই তাহলে কিন্তু আমি সেখানে গিয়ে ফিজিক্স পড়াবো না, ফিজিক্সের কেন্দ্রমুখী বল, সে তরঙ্গ, এগুলো কিন্তু পড়াবো না। বা কেমিস্ট্রির সংকরায়ন বা কেমিস্ট্রির মনে করো আরও কি আছে, অর্গানিক কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো আছে, হফম্যান ডিগ্রেডেশন, এগুলো কিন্তু আমি পড়াবো না। আমি ওখানে গিয়ে সেল পড়াবো, তাই না, ফটোসিনথেসিস পড়াবো, এগুলো পড়াবো। তেমনি দেখো আমাদের মাথার নিউরনের যে সেলটা আছে, নিউরন, সেই নিউরনের জিনোমে কিন্তু সব রকম জিনোম আছে, সব রকম জিন আছে। গায়ের রঙের জিন আছে, হেপাটোসাইটের জিনগুলো আছে, লোম তৈরির জিন আছে, সব জিন আছে। কিন্তু ও সব জিন প্রকাশ করবে না, যেগুলো ওই জায়গায় প্রকাশ করা দরকার সেগুলাই করবে। আবার আমার স্কিনের সেলে দেখো, আমার স্কিনের সেলের যে জিনোমটা সেটাও কিন্তু আমার নিউরনের জিনোমের মতোই, কিন্তু নিউরনের যে জিনগুলো অ্যাক্টিভ হয়ে নিউরনের কাজগুলো করে সেই জিনগুলো কিন্তু আমার স্কিনে অ্যাক্টিভ হবে না। অর্থাৎ আমি যদি ফিজিক্স ক্লাসে যাই তখন গিয়ে কিন্তু আমি আর সেল পড়াবো না, তখন গিয়ে আমি ফটোসিনথেসিস পড়াবো না, বা স্কেলেটাল সিস্টেম পড়াবো না, তখন কিন্তু আমি এখানে গিয়ে কি পড়াবো, ইলেকট্রিসিটি পড়াবো,
বা সেখানে গিয়ে আমি লাইট পড়াবো, সেখানে গিয়ে আমি সেমিকন্ডাক্টর পড়াবো, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ প্রতিটা কোষের জিনোম একই রকম, কিন্তু ওই জিনোমের সবগুলা জিন কিন্তু প্রকাশিত হয় না। 1 লক্ষ জিন থাকলে হয়তো তার মধ্যে 10,000 প্রকাশিত হয় এক একটা কোষে। এই হচ্ছে আসলে জিন আর জিনোমের ব্যাপার। আচ্ছা, এখন এই জিন আর জিনোমকে ধারণকারী যে ডিএনএ আছে, এই ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। মনে রাখবা, মাস্টার মলিকিউল। দেখো, জিনোমকে বলে মাস্টার ব্লুপ্রিন্ট, আর ডিএনএ কে বলে মাস্টার মলিকিউল, আর ব্লুপ্রিন্ট বলা হয় জিনকে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় প্রোটিনকে। এই জিনিসগুলো তোমরা সবাই ক্লিয়ার রাখবা, এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবারই আসে।